আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। রেস্ট হাউসে ফিরে আমি কেয়ারটেকারকে বলি, আমার বেশ কাজ আছে, ফোন এলে আমাকে দেবেন না, কেউ দেখা করতে এলে ঢুকতে দেবেন না। কেয়ারটেকার একটু বিব্রত হয়ে বলে, আচ্ছা ম্যাডাম। একটা গবেষণা নিবন্ধনের উপাত্ত আর তত্ত্ব টেবিলে আর মনে দাঁড় করিয়ে রেখেছিলাম অনেকদিন ধরে, লিখে উঠতে পারছিলাম না। দক্ষিণ এশিয়া সম্পর্কে একটি ত্রৈমাসিকের সম্পাদক ইমেইল করে চলেছেন হংকং থেকে। সিঙ্গাপুরে ওর সাথে দেখা হয়েছিল। কথা দেওয়ার পরও লেখাটি পাঠাতে পারেনি। পুরুষ হলে এতদিনে পাঠিয়ে দিতাম, হয়তো হংকং ঘোরার সুযোগও মিলে যেত। আমার খারাপ লাগে। আমি লেখাটি লিখতে বসে যাই। ভাগ্য ভালো, নোটটোটগুলো ইউনিভার্সিটিতে আমার ঘরেই রেখেছিলাম, নইলে বিপদ হতো। নারীদের নিয়েই লেখাটি। ধর্ম কিভাবে বাধা দিচ্ছে, মৌলবাদী রাজনীতি কিভাবে বাধা দিচ্ছে নারীর বিকাশে, মসজিদ মাদ্রাসা বোরখায় কিভাবে ঢেকে যাচ্ছে দেশ, উমরা হজ নামাজে কতটা মেতে উঠেছে রাজনীতিবিদেরা। সে সম্পর্কে লিখতে শুরু করি। লেখাটি এগোতে থাকে। লিখে সুখ পাই। একটু অসুবিধা হচ্ছে, আইবিএমটা নেই, সব বই হাতের কাছে নেই। এগুলোর জন্য এখনই আমি লড়াইয়ে নামতে চাই না। 6 মাস হলো কিছু লিখিনি, কিন্তু 6 মাসে মুরগির 500 জোড়া রান ভেজেছি। ধনেপাতা বাটায় লবণ ঠিক হয়েছে কিনা জিভ বের করে পরখ করেছি। রোস্ট সুস্বাদু হয়েছে কিনা দেখেছি। দেলোয়ারের জামাগুলো ঠিকমতো ধোয়া হয়েছে কিনা দেখেছি। আমার লেখাটি হয়নি। রাতে লিখতে বসেছি। দেলোয়ারের দেহে কাম জেগেছে। আমাকে কম্পিউটার থেকে টেনে নিয়ে মেঝেতে বিছানায় শুইয়ে সে এটা সেটা করেছে। আমার ভালোই লেগেছে। পুলক না লাগলেও মনে করেছি মাল্টিপল পুলকে ভেঙে পড়েছি। আর লেখা হয়নি। পুলক জিনিসটি কি দেলোয়ার জানে না। আমি তাকে বোঝাতে চাইনি। সে মনে করেছে আমার উপরে চড়লেই আমি সুখে ভেসে যাই। আমি প্রশংসা করতে পছন্দ করি, সুখ পাই। কাজের মেয়েটিকে প্রশংসা করি, বুয়াটিকে প্রশংসা করি, আমার ডিরেক্টরকে প্রশংসা করি। ওরা ভালো থাকে। প্রশংসা করেছি দেলোয়ারকেও। বলেছি তার সঙ্গম অসাধারণ। তার ছোঁয়ায় আমি জলের মতো বইতে থাকি, মোমের মতো গলতে থাকি। আমি যে বানিয়ে বলেছি তা নয়, আমার বলতে ইচ্ছে করেছে। দেলোয়ার শুনে সুখ পায়, তাকে সুখী করতে ইচ্ছে করেছে। শুনে দেলোয়ার সুখে ঘুমিয়েছে। আমি অনেক রাত ঘুমোতে পারিনি। ঘুমোতে পারিনি বলে আমি নিজেই অপরাধ বোধ করেছি। লেখা লিখে কি হবে? গবেষণা? এমন কি দরকার? মাস শেষ হতে না হতে বেশ মোটা টাকায় তো সরাসরি জমা হয় গ্রিন্ডলেজে। এত মোটা যে প্রত্যেক মাসে আমিই লজ্জা পাই। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকি। ব্যাপারটি গোপন বলে কারো সঙ্গে লজ্জা ভাগ করে নিতে পারি না। তবে আমি একটা মাইয়া মানুষ। বিখ্যাত হওয়ার তো কি আছে? হাজবেন্ড আছে, তার ইনকামও অত্যন্ত ভালো। যদিও বিস্ময়করভাবে 2-4 মাস পর পরই তার বড় দাগের টান পড়ে। বিব্রতভাবে আমাকে বলে, আমি চেক লিখে দিয়ে সুখ পাই। আর কি আছে চাওয়ার? লেখারই কি আছে? না হয় একটি 3 অক্ষর ডিগ্রি করেছি হনুলুলু থেকে, একটা সুযোগ পেয়েছিলাম বলে। তার অর্থ কি আমাকে সারা জীবনই জ্ঞান চর্চা করতে হবে? প্রাচ্যের অক্সফোর্ডেও তো অনেক 3 অক্ষর আছে। তারা কি লিখছে? লেখার দরকার বোধ করছে? তাদের দেখে আমার ভালো লাগে। তারা হাজবেন্ডের সুন্দর সুন্দর পাজেরো আর শীতাতপ নিয়ন্ত্রিততে উঠছে। পেট, পাছা, বক্ষ সমৃদ্ধ হচ্ছে তাদের। সুখ মাংস হয়ে ঝুলে ঝুলে পড়ছে চারিদিকে। তাদের থেকে আমি বেশি কি? কয়েক মিনিট চিৎকাত উপুর হওয়া, তারপর পড়ে থাকাই কি আমার প্রধান কাজ নয়? এই আমি একটি স্ত্রীলোক। যাই হই না কেন, এই চমৎকার সমাজ, 1500 বছর আগের শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার চোখে আমি তো একটা মাইয়া লোক। আমার নিবন্ধের থেকে দেলোয়ারের ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ। ওর ব্যবসার সাথে জড়িতরা আসছে দিল্লি, নিউ ইয়র্ক থেকে। আমারও ভালো লেগেছে। পার্টিতে যেতে আমিও আনন্দ পেয়েছি। বুফেতে ঘুরে ঘুরে খাবার তুলতে আমি খুবই সুখ পাই। মগজটা এক আস্ত শয়তান। একবার ওকে ঘুমোতে দিলে ও আর জাগতে চায় না। লিখতে লিখতে মনে হয় কি যে অপচয় করেছে নিজেকে।
আমি কতদিনে ক্ষতি পোষাতে পারবো? কোনোদিন পারবো? একটি ফ্ল্যাট দরকার। এখানে বেশি দিন থাকতে পারি না। থাকতে আমার ভালোও লাগছে না। যদিও সবকিছুই এখানে ভালো। ছেড়ে দিতে হবে। সারা জীবন থাকতে পারলে খারাপ হতো না। কোথায় উঠব? মার ওখানে? না, মা দেলোয়ার হয়ে চেপে থাকবে আমার উপর। দেলোয়ার আবার মাকে মা বলে ডেকে 2 পা ধরে সালাম করে আসতে যেতে। সকালে বিকেলে রাতে উত্তর দিতে দিতে চুপ করে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ব। কারো আশ্রয়ে থাকতে চাই না। মার না, আব্বারও না। নিজের আশ্রয়ে নিজের মতো থাকতে চাই। সেটা কি আমি পারি না? বেশ পারি। একটা ছোট ফ্ল্যাট, 1 রুমের। তা কি আছে ঢাকায়? একলা থাকতে হবে। কি পরিচয় দিয়ে ভাড়া নেব? আমার পদের পরিচয়টা গ্রহণযোগ্য হবে অগ্রপশ্চাৎ বিবেচক বাড়িওয়ালাদের কাছে? কিন্তু আরেকটা পরিচয় তারা জানতে চাইবে। বিবাহিত? ওরা বলবে বিবাহিতা? ম্যারিড? অবিবাহিত? আনম্যারিড? বিবাহিত হলে হাজবেন্ড কই? আমি তো এখনো বিবাহিত, অর্থাৎ বিবাহিতা। দেলোয়ারের সাথে সম্পর্ক এখনো চুকিয়ে দেইনি। দেলোয়ার আমাকে দাবি করতে পারে। যদিও আমি জীবন বদলে দিয়েছি। কয়েকদিন ধরে লিখতে থাকি। ক্লাস নেয়ার জন্য ইউনিভার্সিটিতে যেতে আসতে থাকি। ইমেইলের খবর নেই কখনো কখনো। কারো সাথে দেখা করি না। ডিরেক্টরও পান না আমাকে। বেরোনোর সময়, ঢোকার সময় কেয়ারটেকার জানায় 3-4টি ফোন এসেছিল। আমি তাকে বলি, ঠিক আছে, আমাকে দেওয়ার দরকার নেই। লোকটি বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। 2 দিন পর নামার সময় দেখি গেইটে দাঁড়িয়ে আছে দেলোয়ার। দেখে চমকে উঠি। আমি হেসে বলি, তুমি? দেলোয়ার বলে, হ্যাঁ, ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি তোমার জন্যে। আমি হাঁটতে থাকি। একটি বেবি ধরতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। আমি বলি, দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? না এলেই পারতে। দেলোয়ার বলে, তোমার ঘরে যেতে চেয়েছিলাম, কেয়ারটেকার ঢুকতে দিল না। প্রতিদিনই তোমাকে ফোন করি, পাই না। দেলোয়ারকে একটু বিষণ্ণ মনে হয়, একটু ভেঙেছে মনে হয়। কিন্তু আমি কি করতে পারি? আমার কিছুই করার নেই। আমি বলি, আমি ওদের নিষেধ করেছি। দেলোয়ার বলে, তোমার সাথে কথা আছে। আমি বলি, তুমি কিছু মনে করো না, আমার ক্লাস আছে, আমাকে এখনই যেতে হবে। কথা বলার সময় নেই, ক্লাসের সময় হয়ে এসেছে। দেলোয়ার বলে, চলো তোমাকে পৌঁছে দেই। আমি বলি, না, আমি একাই যেতে পারবো। দেলোয়ার বলে, তুমি যা করছো তাতে ভালো হচ্ছে না। দেলোয়ার কর্কশ হয়ে উঠছে, শাসন করছে। আমার ভালো লাগে না। আমি বলি, তা আমি বুঝি। দেলোয়ার বলে, তুমি কেন এমন করছো আমি বুঝতে পারছি না। আমি বলি, বোঝার কি দরকার? একটি বেবি এসে থামে। আমি বেবিটি নিয়ে ক্যাম্পাসে পৌঁছি। 1.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেই। ক্লান্ত হয়ে ঘরে ফিরে দেখি দেলোয়ার বসে আছে। তাকে দেখে আমার ভালো লাগে না, খারাপও লাগে না। একা থাকতে পারলেই আমার ভালো লাগতো। তবু একটি লোক এসেছে আমার সাথে দেখা করতে। আমি উঠিয়ে দিতে পারি না। আমি হেসে বলি, কি তুমি এখানে? দেলোয়ার একটা ভয়ের মধ্যে ছিল, হয়তো আমি রেগে উঠব। আমার হাসিটা তাকে স্বাভাবিক করে তোলে। দেলোয়ার বলে, তোমার সাথে কথা বলতে এলাম। এমন সময় দরজা ঠেলে ডক্টর শিরিন বলে ঢোকেন আমার ডিরেক্টর। তিনি দিনে অন্তত 8 ঘন্টা আমার সাথে গল্প না করলে সুস্থ থাকেন না। বাসায় ফিরতে তার সুস্বাদু লাগে না। জীবনটাকে তার নিরর্থক লাগে। আমি হেসে বলি, আসুন। ডিরেক্টর দেলোয়ারকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আফটার অল, দেলোয়ার আমার হাজব্যান্ড। সাধারণত আসে না। তাকে দেখে উচ্ছ্বসিত হওয়া ডিরেক্টরের প্রশাসনিক দায়িত্ব। নইলে আমিও মাইন্ড করতে পারি। একটু ঈর্ষাও জড়িয়ে থাকে। দেলোয়ার আমার হাজব্যান্ড। সে নিশ্চয়ই পুরুষ সিংহ। নইলে আমার মতো ওয়াইফ বাগালো কেমন করে? ডিরেক্টর দেলোয়ারকে বলেন, কি টান, ব্যবসা বাণিজ্য ফেলে ওয়াইফকে দেখতে চলে এসেছেন। ডক্টর শিরিন একটি হাজব্যান্ড পেয়েছেন বটে। অবশ্য এমন ওয়াইফের জন্য ব্যবসা বাণিজ্য ফেলে রাখা যায়। দেলোয়ার বলে, হ্যাঁ, দেখতে ইচ্ছে করলো, চলে এলাম।
ডিরেক্টর হাসতে হাসতে বলেন, তা তো আসবেনি, এমন ওয়াইফকে কতক্ষণ না দেখে থাকা যায়। আমি বয়টিকে ডাকি, কফি আনতে বলি, তিনজনে কফি খাই। ডিরেক্টর চলে গেলে আমি হেসে হেসে দেলোয়ারকে বলি, কিছু মনে করো না, কফি ছাড়া আর কিছু খাওয়াতে পারলাম না। দেলোয়ার বলে, তোমার ডিরেক্টর প্রতিদিনই তোমার সাথে কফি খান? শুনে আমার খারাপ লাগে। আমি বলি, হ্যাঁ, খান। দেলোয়ার বলে, কোনোদিন তো বলনি। আমি বলি, এটা জানার জন্যই কি তুমি এত দূর এসেছ? টেলিফোনেই জেনে নিতে পারতে কে কে আমার সাথে কফি খায়। তুমি কি আরো দেখতে চাও? তাহলে অন্যদেরকেও ফোন করে আনি। দেলোয়ার বলে, চলো, আমার সাথে চলো। আমি বলি, তুমি তো জানো আমি যাব না। দেলোয়ার বলে, তোমার সাথে কথা আছে। আমি বলি, কথা বলার অনেক সময় পড়ে আছে, পরে বলা যাবে, না বললেও কোনো ক্ষতি হবে না। দেলোয়ার বলে, না, আজই আমি বলতে চাই, কথা বলতেই হবে। আমি বলি, কেন, কাল তুমি সিঙ্গাপুর যাচ্ছ নাকি? দেলোয়ার বলে, না, কতদিন তোমাকে কাছে পাই না, একসাথে ঘুমোই না, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি হেসে হেসে বলি, দেখে তো মনে হচ্ছে না। দেলোয়ার বলে, চলো বাসায় চলো। আমি বলি, তোমাকে একটি কথা বলি। দেলোয়ার বলে, বলো। আমি বলি, তুমি তো আমাকে চেনো। দেলোয়ার বলে, হ্যাঁ, চিনি। আমি বলি, তাহলে একই কথা বারবার বলো কেন? দেলোয়ার বলে, আমি বুঝতে পারছি না তুমি এমন করছো কেন, আমার কি দোষ? আমি তো কোনো দোষ করিনি। আমি বলি, তোমার কোনো দোষ নেই। দেলোয়ার বলে, তাহলে কেন? আমি বলি, দোষটা আমার। দেলোয়ার অনেকক্ষণ চুপ করে থাকে, শেষে বলে, বাসায় না যাও, চলো কোথাও একসাথে খাই। একসাথে কত খেয়েছি আমরা, একসময় রেস্তোরাঁয় রেস্তোরাঁয়, দুপুরে সন্ধ্যায়, তারপর নিজেদের ঘরে 5 বছর। এখন দেলোয়ার একসাথে খেতে চায়, মায়া লাগে ওর জন্যে, কষ্ট লাগে। আমি বলি, আজ নয়। দেলোয়ার বলে, তাহলে কাল চলো, একসাথে খাই কোনো রেস্তোরাঁয়। আমার একটু মায়া হয়, আমার একটু দয়া হয়, ভেতরটা কেমন করে। আমি বলি, আচ্ছা। দেলোয়ার বলে, আমি দুপুরে এসে নিয়ে যাব। আমি বলি, আসতে হবে না, রেস্তোরাঁর নাম আর সময় বলো, আমি নিজেই যাব, তোমার আসতে হবে না। দেলোয়ার বলে, না, আমি এসে নিয়ে যেতে চাই। আমি বলি, তাহলে হয়তো খাওয়াটা হবে না। সে কিছু হারিয়ে ফেলছে, এমন একটা বিমর্ষ আলো তার চোখে দেখা দেয়। সে হারাতে চায় না, বলে, আচ্ছা, তুমি নিজেই এসো। দেলোয়ারকে আমি একা বেরিয়ে যেতে দিতে পারি না, তাতে নিজেকেই অপমান করছি মনে হবে। তাকে আমি গাড়ি পর্যন্ত এগিয়ে দেই, সে খুশিতে আমার সঙ্গে নামতে থাকে। সে নিজেই চালিয়ে এসেছে, তাকে গাড়ি চালিয়ে ফিরে যেতে দেখে আমার কষ্ট লাগে, কিন্তু আমি পেছনে ফিরে না তাকিয়ে ফিরে আসি। এসে দেখি আর কষ্ট লাগছে না। দেলোয়ারকে ছেড়ে থাকতে আমি এত কম কষ্ট পাবো, এটা ভেবে আমার কষ্ট লাগে। সে কি আমার কাছে অসামান্য মূল্যবান কেউ ছিল না? যাকে হারিয়ে পথে পথে আমার পাগল হয়ে বেড়ানোর কথা ছিল। যাকে হারিয়ে মানুষ পাগল হয় না, সে কতটুকু মূল্যবান? আমাকে হারিয়ে কি দেলোয়ার পাগল হবে? পাগল না হলে আমি কি কষ্ট পাবো না? পাবো। মনে হবে আমি এত তুচ্ছ ছিলাম তার কাছে, আমি তার মগজের কোষ হয়ে উঠতে পারিনি। ঘরে ফিরে একটু পড়ি, তারপর পাঠাগারে যাই। নতুন কতকগুলো জার্নাল এসেছে, আমি দেখিনি। চাঞ্চল্যকর অভিনব নিবন্ধে ঠেসে আছে জার্নালগুলো। আমি নিবন্ধের পর নিবন্ধের ভেতর দিয়ে যেতে থাকি, সারাংশের পর সারাংশ পড়ে চমকে উঠতে থাকি। রচনাপঞ্জিতে নতুন নতুন রচনার নাম দেখে ব্যথিত ও চঞ্চল হয়ে উঠি। আমার জীবনকেই আমি ভুলে যাই। মনে পড়ে, একসময় আমি এই তো ছিলাম। পাঠাগারে ঢুকে ভুলে গেছি সবকিছু, সমাজ সংসার। বইয়ের পাতাগুলোতে আমি দেখেছি আমাকে। তারপর একদিন এ জগৎ থেকে দূরে সরে গেছি, সমাজ সংসারে। আবার কি আমি ফিরতে পারবো আমার জীবনে? আমার ফিরতে ইচ্ছে করে।
রেস্ট হাউসে ফিরতে ফিরতে মনে পড়ে দেলোয়ারকে কথা দিয়েছি কাল দুপুরে এক রেস্তোরাঁয় তার সাথে আমি খেতে যাব। খেতে কি যাব? যাওয়া ঠিক হবে? কি হবে খেয়ে? 5 বছর আগে আমরা অনেক খেয়েছি রেস্তোরাঁয়। খেতে খেতে এক ঘরে এক বিছানায় পরস্পরের শরীরে ঢুকে গেছি। তখন খাওয়ার একটি লক্ষ্য ছিল। রেস্তোরাঁয় খাওয়াটা ছিল বাসায় এক টেবিলে খাওয়া, এক বিছানায় শোয়ার জন্যে নানা ছন্দে নাচ, নানা সুরে গান। তখন পায়রা ছিলাম, নানাভাবে উড়েছি, নানা সুরে বাগবাগুম করেছি, পাখায় পাখা রেখেছি। এখন আর সেই স্বপ্ন নেই। এক বিছানায় আমি আর শুতে চাই না। অনেক শুয়েছি, কিন্তু তাকে কথা দিয়েছি আমি যাব। কথা দিয়ে আমি কথা না রাখতে পারি না। খেতে যাব, এতে আমি কোনো শিহরণ বোধ করি না। 5 বছর আগে করতাম, এখন যাব কথা দিয়েছি বলে। আমার কি কোনো পুরুষ লাগবে না? একান্ত নিজস্ব একটি পুরুষ, যার বাহু আছে, ওষ্ঠ আছে, দাঁত আছে, অন্ডকোষ লিঙ্গ আছে। হয়তো লাগবে। পুরুষ ছাড়া আমি থাকতে পারবো না। হয়তো থাকতে ভালো লাগবে না। হয়তো পুরুষ আমি পছন্দ করি, বেশ পছন্দ করি। এই জন্তুটির সঙ্গ আমি পছন্দ করি। এই জন্তুটির পশম আমার পছন্দ। এর গায়ের ঘাম আমার পছন্দ। পুরুষকে আমার শয়তান মনে হয়। এও মনে হয় যে শয়তান হওয়ার জন্যও প্রতিভা লাগে। প্রতিটি পুরুষের মধ্যেই আমি খুঁজে পেয়েছি একটি করে শয়তান, মেফিস্তো। আবার প্রতিটির মধ্যেই আমি দেখেছি এক একটি ছোটখাটো প্রতিভা। তাই ওরা আমাকে মুগ্ধ করে। এই প্রতিভাবান এই শয়তান পুরুষের বিরুদ্ধে একটি তীব্র প্রবন্ধ লিখেছিলাম অনেক আগে, বাংলায়। অনেকটা রেগে, অনেকটা মজা করে। আমার নারী বন্ধুরা খুশিতে ফেটে পড়েছিল। ফারজানা পরপর 2টো বিয়ে চুরমারের পর একা ছিল। দিলরুবার বিয়েটা কুঁড়েঘরের মতো পুড়ে যাওয়ার পর বিয়েকে ঘেন্না করতে করতে বিয়ে করেছিল ওর থেকে 30 বছর বড় এক জেনারেলকে। তাসনিম ঘুমাচ্ছিল একটি বিবাহিত বৃদ্ধের সাথে। শাহনাজ ঘুমোচ্ছিল, জেগে থাকছিল, কখনো এর সাথে রেস্ট হাউসে, কখনো ওর সাথে পর্যটনে, তার সাথে মোটেলে। যদিও তারা প্রত্যেকে ঘুরছিল কোনো না কোনো পুরুষের চারিদিকে সস্তা উপগ্রহের মতো। তারা যখন আমাকে পুরুষ বিদ্বেষী বলে অভিনন্দন জানাচ্ছিল, আমি তাদের বলিনি যে আমি পুরুষ পছন্দ করি। তাতে ওরা দুঃখ পেত। ওই শয়তানগুলো সমুদ্র পাড়ে দিয়েছে, বুকে তলোয়ার বিধিয়েছে, খনিতে নেমেছে, খুন করেছে, খুন হয়েছে, আবার নারীর বন্দনা করেছে, নারী থেকে নারীতে ছুটেছে। শয়তান ও প্রতিভা। যা শয়তান নয়, যা প্রতিভা নয়, তা আমার পছন্দ নয়। পুরুষের কাছে হয়তো আমাকে যেতে হবে, হয়তো, কিন্তু দেলোয়ারের কাছে আমি পারবো না। কদিন হলো পুরুষের সাথে আমি ঘুমোই না। আমি হাসি, নিজেকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করি, ঘুমানোর জন্য কি ব্যগ্র হয়ে উঠেছ শিরিন আহমেদ? খারাপ কি? ঘুমনো এমন কি খারাপ? তাহলে দেলোয়ার তো আছেই, বৈধ, কাবিনসম্মত। ঘুমাও না কেন? না, ওর সাথে আর পারবো না। কেন পারবে না? তা আমি ঠিক বুঝতে পারছি না। নিজেকে ইমোরাল লাগবে? না, আমি তো ওই বস্তুতে বিশ্বাস করি না। পুরুষের অভাবে খারাপ লাগছে? তা তো একটু লাগছেই। আমি আছি, আর অন্তত একটা পুরুষ ঘুরছে না আমাকে ঘিরে, এটা আমার ভালো লাগে না। পুরুষ তো রাস্তায় কত, তোমার চারপাশে কত, লোহার দোকানে করাত কলে কত পুরুষ গিজগিজ করছে। না, আমাকে যারা দখল করতে চায় সেগুলোকে আমার নেয়ার মতো মনে হয় না। আমার ভালো লাগে দখল করতে। দখল করবে কখন? আমার যখন ইচ্ছে করবে, যখন আমি ইন্সপায়ার্ড হব। নিজেকে নিয়ে আমি মজা করতে থাকি, খোঁচাতে থাকি নিজেকে, এবং একটি বইয়ের পাতার পর পাতা পড়ে যেতে থাকি। দেলোয়ারের সাথে একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে যেতে হবে। ওর কথা আছে, শুনতে হবে। যদিও আমার শোনার কিছু নেই। আমি ক্লাস নিয়ে ফিরে বিশ্রাম নিচ্ছি, অর্থাৎ চুপ করে বসে আছি। 1 ঘন্টা সময় আছে যাওয়ার। ঠিক সময় বেরোবো। ঠিক সময়ে পৌঁছাতে আমি পছন্দ করি। কাউকে বসিয়ে রাখতে, নিজে গিয়ে বসে থাকতে আমি পছন্দ করি না। ডিরেক্টরের ঘরে আমার ফোন এসেছে। গিয়ে ফোন ধরি, বলি, হ্যালো। শুনতে পাই, ডক্টর শিরিন বলছেন? ডক্টর শিরিন? আমি বলি, হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? শুনতে পাই, আমি আপনাকেই চাই, আমি খালেদ বলছি।
আমি বলি, কে বলছেন? তিনি বলেন, আমি খালেদ বলছি, ওই যে কমলগঞ্জে দেখা হয়েছিল। আমি বলি, ও, ভালো আছেন? তিনি বলেন, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আপনার কথাই ভাবছি সব সময়। আমি বলি, আপনি আমার নাম কোথায় পেলেন? ফোন কোথায় পেলেন? তিনি বলেন, আপনি না বললেও এসব পাওয়া কঠিন নয়। আমি সহজেই পেয়েছি। আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি বলি, তার তো কোনো দরকার নেই। তিনি বলেন, আমার দরকার আছে। আমি কি এখন একটু আসতে পারি? আমি বলি, না, আমার কাজ আছে। আমাকে এখনই বেরোতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। আচ্ছা, রাখি। তিনি বলেন, দয়া করে রাখবেন না, একটু কথা বলি। আমি আবার বলি, রাখি। আমি রেখে দেই। আমার সময় নেই, বেরোতে হবে। দেলোয়ারকে কথা দিয়েছি, আমি ঠিক সময়ে পৌঁছতে চাই। দেরি করিনি। ঠিক সময় গিয়েই আমি পৌঁছেছি। পৌঁছে নিজেকে একটু প্রশংসা করি। বলি, শিরিন, গুড, তুমি পারবে। দেখি বাইরে দাঁড়িয়ে আছে দেলোয়ার। আমার বুকে একটু ধাক্কা লাগে। সত্যিই ধাক্কা লাগে? আমি ঠিক বুঝতে পারি না। নাকি এক সময় যে ধাক্কা লাগলে আমি সুখী বোধ করতাম, তার স্মৃতি আমি জাগিয়ে তুলেছি আমার ভেতরে। সেই কত বছর আগে দেলোয়ার এভাবে দাঁড়াতো। প্রেমিক হিসেবে সে ভাগ্যবান ছিল। তাকে বেশি দাঁড়িয়ে থাকতে হতো না। কি যেন আমাকেই ঠেলে নিয়ে যেত ঠিক সময়ের আগে। প্রেমিকা হিসেবে আমি বোধহয় অদ্বিতীয়। ভালোবাসলে সারাক্ষণ ভালোবাসতেই চাই। তারপর কতদিন এভাবে দাঁড়ায়নি, তাকে দাঁড়াতে হয়নি। অনিশ্চয়তা মানুষকে এভাবেই শুদ্ধ করে তোলে। যখন অনিশ্চিত, তখন আমরা হাজার হাজার বছর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকতে পারি। নিশ্চিত হলে কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াতে ক্লান্তি লাগে। দেলোয়ারকে দেখে মনে হয় সে আমার জন্য হাজার বছর না হলেও ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকতে পারত। আমি ওকে দেখে হাসি। আমার হাসিটা 5 বছর আগের হাসি হয়ে ওঠে না। ওর হাসিটাও না। সে এক সময় ছিল, যখন রেস্তোরাঁয় ঢুকতে চাঞ্চল্য লাগত। দরজায় দাঁড়ালেই একটা অদ্ভুত গন্ধ পেতাম। আমার আসতে একটু দেরি হলে আমিই অস্থির হয়ে উঠতাম। আজ দেখি তেমন লাগছে না। চঞ্চল হয়ে উঠিনি। গন্ধটাও বিভোর করছে না। দেরি হলেও অস্থির হতাম না। বুকে যে ধাক্কাটি লাগলো সেটিও মৃদু। ধাক্কা কি লেগেছিল? দেলোয়ারকে একটু অস্থির দেখাচ্ছে। অনেকদিন ওকে এমন অস্থির দেখিনি। 5 বছর ওকে আমি স্থির থাকতে দেখেছি। চারপাশ স্থির ছিল, তাই দেলোয়ারও স্থির ছিল। এখন ভাঙন ধরেছে, একটু একটু ভাঙছে। আগে আমাদের রেস্তোরাঁয় ঢুকতে সময় লাগত। বাইরেটাকেই আমি উপভোগ করতে থাকতাম। দেলোয়ারও আমার সাথে উপভোগ করত। আজ আর তেমন মনে হয় না। আমার ইচ্ছে করে নেমেই ভেতরে ঢুকে যেতে, যেন আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সময় হয়ে গেছে। গিয়েই আলোচ্যসূচি হাতে নিয়ে আলোচনা শুরু করতে হবে। আগের কিছু সিদ্ধান্ত কনফার্ম করতে হবে এবং গ্রহণ করতে হবে নতুন কিছু সিদ্ধান্ত। আমি নেমেই বলি, বাহ, রেস্তোরাঁটি আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আমি বানিয়ে বলিনি। অনেকদিন পর রেস্তোরাঁটিকে দেখে আমার ভালো লাগে। তাকে আমার প্রশংসা করতে ইচ্ছে করে। মনে হয় আমার কথা শুনে রেস্তোরাঁটি খুশি হয়ে উঠবে, যেমন আমি খুশি হয়ে উঠেছি। দেলোয়ার বলে, তুমিও আগের থেকে সুন্দর হয়েছ। দেলোয়ারকে বানিয়ে বলল, আমাকে একটু প্রশংসা করে আমার ভেতরে সে ঢুকতে চায়। দেলোয়ারের মুখে অনেকদিন প্রশংসা শুনিনি। প্রশংসা করার কোনো দরকার হয়নি। আমিই তো তার প্রশংসা করেছি যখন তখন। তার প্রশংসা শুনে আমার মজা লাগে। আমি হাঁটতে থাকি, তার দিকে তাকিয়ে মধুরভাবে হাসি। বলি, তুমি মিছে কথা বলছ। দেলোয়ার বলে, না, সত্যি কথাই বলছি। তুমি অনেক সুন্দর হয়েছ। সত্যি বলছে? হয়তো। তাতে আমার কিছু যায় আসে না। আমি বলি, দূরে আছি বলে আমাকে তোমার সুন্দর মনে হচ্ছে। দেলোয়ার বলে, না, তুমি সত্যিই সুন্দর হয়েছ। দেলোয়ারের চোখে ক্ষুধা দেখতে পাচ্ছি সুন্দরের জন্যে। এই সুন্দরকে সে অনেক পান করেছে, অনেক খেয়েছে। তখন এমন ক্ষুধা দেখিনি। তার ক্ষুধায় আমি তার চোখে অনেক সুন্দর হয়ে উঠেছি। দেলোয়ারকে আমার আগের থেকে সুন্দর মনে হচ্ছে না। তার কারণ কি? তার জন্য আমার ক্ষুধা নেই? আমি বলি,
তাহলে আমার দূরে থাকাই ভালো। সুন্দর হতে আমার ভালো লাগে। আমি হাঁটতে থাকি। দেলোয়ার হাঁটে। আমরা ভেতরে ঢুকি। আগে আমিই খুঁজে বের করতাম কোথায় বসলে আমাদের সুখ লাগবে সবচেয়ে বেশি। আজ আমি খুঁজি না। যে কোনো টেবিলেই আমি আজ বসতে পারি। কোনো টেবিলেই আমি বেশি সুখ পাবো না, আর কোনো টেবিলেই পাবো না কম সুখ। আগে তো খেতে আসতাম না, কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসতাম না। তখন আসতাম নিজেদের উপভোগ করার জন্যে। রেস্তোরাঁর ভেতরটাও সুন্দর হয়েছে আগের থেকে। চেয়ার টেবিলগুলো থেকে সৌন্দর্য ঝরে ঝরে পড়ছে, কিন্তু ওগুলোকে আমার আগের মতো প্রাণময় মনে হয় না। আগে আমি টেবিলের নিচ দিয়ে নদী বইতে দেখতাম, টেবিলে উঠতে দেখতাম প্রজাপতি। ঝাঁকে ঝাঁকে টিয়ে উড়ে যেত টেবিল থেকে টেবিলে। তাদের ডানার শব্দ শুনতাম। দেলোয়ার ভেবেছিল আমি বসার মতো একটি টেবিল খুঁজে বের করব। আমি বের করছি না দেখে সেই একটি টেবিল খুঁজে বের করে। আমি বসে তার দিকে তাকাতে গিয়ে দূরে তাকিয়ে ফেলি। দেখি একটি পুরুষ আর একটি নারী স্তব্ধ হয়ে বসে আছে। তাদের হয়তো অনেক কথা ছিল, কথা শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমরা হয়তো ওভাবে বসে থাকব। দেলোয়ার বলল, তুমি অর্ডার দাও। আমি হেসে বলি, তুমি নিমন্ত্রণ করে আনলে, অর্ডার তো তুমিই দেবে। দেলোয়ার বলে, তোমার কি খেতে ইচ্ছে করছে? আমি বলি, কিছুই না, আমি এসেছি কথা শুনতে। দেলোয়ার বলে, কি খাবে বলো? আমি বলি, তুমি বলো তো আমার কি খেতে পছন্দ? দেলোয়ার ভাবতে থাকে। আমার কি খেতে পছন্দ তার মনে পড়ে না। আমার কষ্ট লাগে। আমি 5 বছরে তার ভেতরে ঢুকতে পারিনি। কষ্ট লাগে? না, লাগে না। আমি জীবন বদলে দিয়েছি। কষ্ট কেন লাগবে? ওই দূরের টেবিলের লোকটি তো জানে না আমি পছন্দ করি কি খেতে। তাতে কি আমার কষ্ট লাগবে? আমি বলি, তোমার কি খেতে পছন্দ আমি মুখস্থ বলতে পারি। দেলোয়ার বলে, মেয়েরা এসব পারে। আমি বলি, তুমি বেশ প্রভুর মতো কথা বলছো। দেলোয়ার বিব্রত হয়। তার চোখে আবার মূল্যবান কিছু হারিয়ে ফেলার ভয়টা দেখা দেয় এবং কাতর স্বরে বলে, আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। আমি বলি, না না, ঠিকই আছে, তুমি সাধারণত এভাবেই কথা বলো। দেলোয়ার বলে, তুমি তখন এটা ধরিয়ে দাওনি। আমি বলি, হ্যাঁ, দেইনি। তখন এটা আমার চোখে ধরা পড়তো না। দেলোয়ার বলে, এখন ধরা পড়ছে কেন? আমি বলি, এখন আমি তোমাকে দূর থেকে দেখতে পাচ্ছি বলে। দেলোয়ার প্রচুর খাবারের অর্ডার দিয়েছে। সেগুলো একটির পর একটি আসতে থাকে, কিন্তু আমি স্যুপের ভেতরেই ঘুরতে থাকি। এর বেশি আমার এগোতে ইচ্ছে করে না। আমি তো খেতে আসিনি, দেলোয়ারের অনুরোধে রেস্তোরাঁয় এসেছি। তার কিছু কথা আছে, আমাকে শুনতে হবে। দেলোয়ার বলে, তুমি তো কিছুই খাচ্ছ না। আমি বলি, এই তো খাচ্ছি। দেলোয়ার বলে, আমার সাথে আজ বাসায় চলো। আমি বলি, না। দেলোয়ার বলে, কেন যাবে না? আমি বলি, আমার আর যেতে ইচ্ছে করে না। দেলোয়ার বলে, দেখো, আমার খুব অসুবিধা হচ্ছে। আগামী সপ্তাহে দিল্লি যেতে হবে। তুমি ফিরছো না বলে তারিখটা ঠিক করতে পারছি না। ব্যবসার খুব ক্ষতি হচ্ছে। আমি বলি, কাজের মেয়েটির সাথে আলাপ করে তারিখটা ঠিক করে নিও। ব্যবসার ক্ষতি করা ঠিক হবে না। দেলোয়ার বলে, আমি কাজের মেয়ের সাথে আলাপ করব? তুমি আমাকে এমন ভাবতে পারো? আমি বলি, অসুবিধা কোথায়? দেলোয়ার বলে, তার মানে? আমি বলি, তুমি তো আমাকে কাজের মেয়েই মনে করছো। দেলোয়ার উত্তেজিত হয়ে বলে, আমি তোমাকে কাজের মেয়ে মনে করি? তোমার এটা মনে হয়? আমি বলি, উত্তেজিত হয়েও না। তুমি কেন? সব পুরুষই বউদের কাজের মেয়ে মনে করে। বউ না থাকলে তাদের অসুবিধা হয়, যেমন তোমার হচ্ছে। দেলোয়ার বলে, কিন্তু তুমি বাসায় যাবে না কেন? আমি বলি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। দেলোয়ার বলে, তুমি আমার ওয়াইফ, তোমার কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে না। আমি হাসি, বলি, তুমি এখনো মধ্যযুগে আছো। দেলোয়ার উত্তেজিত হয়ে ওঠে, রাখো তোমাদের আধুনিক যুগ। আমি আহত বোধ করি। কষ্ট লাগে দেলোয়ারের জন্যে।
ওর জন্য আমি মনের ভেতরে একটু শূন্যতা লালন করে রাখতে চেয়েছিলাম, একটু ছোট্ট বিষণ্ণ জমি, একটু ছোট্ট মেঘলা আকাশ। কিন্তু দেলোয়ার শূন্যতাটাকে টিকতে দিচ্ছে না। এই দেলোয়ারের সাথেই 5টি বছর কাটিয়েছি আমি। একেই দিয়েছি আমার 5টি বছর, শরীর, ওষ্ঠ, প্রেম, জীবন। একেই জড়িয়ে ধরে সুখে ভরে গেছে মন। তখন চোখে এসব ধরা পড়েনি। আমি ঘোরের মধ্যে ছিলাম বলে নিজেকে আমার ধন্যবাদ দিতে ইচ্ছে করে যে আমি আমার জীবন বদলে দিয়েছি। বদলে দিয়েছি বলে অনেক কিছু দেখতে পাচ্ছি, যা আগে দেখতে পেতাম না। তার সাথে আমার আর কোনো কথাই বলতে ইচ্ছে করে না। রাগ করতেও ঘেন্না লাগে, করুণা করতেও ঘেন্না লাগে। তবু আমি বলি, তুমি বর্বর হয়ে উঠছ, আমার এখানে বসতে ভালো লাগছে না, আমি উঠি। দেলোয়ার বলে, আমি বর্বর? আমি বলি, না, তুমি সুসভ্য, তুমি বসো, আমি উঠি। দেলোয়ার বলে, না, তুমি যাবে না, আমার কথা আছে। আমি বলি, তোমার কথা আমি রাখতে পারবো না। আমি উঠতে চাই, দাঁড়াই। দেলোয়ার আমার পা জড়িয়ে ধরে বলে, তুমি যেও না, আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি পায়। আমার প্রেমিককে আমি কখনো আমার পদতলে দেখতে চাইনি। আমি বসি, বলি, তুমি নিজেকে এত নিচে নামিও না। দেলোয়ার বলে, তাহলে আমি কি করব? আমি বলি, প্রেমিক কখনো পা ধরে না, বুকে জড়িয়ে ধরে। আমি কথাটি বলি, কিন্তু দেলোয়ার যদি আমাকে এখন, আগামীকাল, পরশু বা আগামী বছর এবং তারপর বুকে জড়িয়ে ধরতে চায়, তাহলে আমি তার বাহুতে ধরা দিতে পারবো না। ওই বাহু আর বুককে আমার আর ধরা দেওয়ার মতো স্থান মনে হয় না। তাকে আর প্রেমিক মনে হয় না। ওই দূরের টেবিলের লোকটি আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে চাইলে আমি যেমন তাকে ঠেলে ফেলে দেব, ঠিক তেমনি ঠেলে ফেলে দেব দেলোয়ারকে। দেলোয়ারকে আমার শয়তান মনে হয় না, প্রতিভাবানও মনে হয় না, তুচ্ছ মনে হয়। স্বামী, হাজব্যান্ড, এসব হাস্যকর মনে হয় আমার কাছে। আমি চাইলে কি এমন অজস্র পুরুষের স্বামী, হাজব্যান্ড হতে পারি না? পারি না শুধু আমি স্ত্রীলিঙ্গ বলে? আমি ধীরে ধীরে বেরিয়ে আসি। দেলোয়ার বসে থাকে। বেরোনোর সময় সবকিছুকে আমার বিস্ময়কর লাগে। দেলোয়ারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ ছিল না, খুবই ভালো ছিল। তা এমন খারাপ হয়ে উঠল কেমন করে? আমি জীবন বদলে দিয়েছি, কিন্তু তার সাথে সম্পর্ক খারাপ হোক আমি চাইনি। শুধু সরে যেতে চেয়েছি। আর দেলোয়ার ধরে রাখতে চেয়ে কেমন ঘিনঘিনে করে তুলছে সম্পর্ক। সম্পর্ক ছিন্ন হলেই সম্পর্ক খারাপ হতে হবে? এতদিন আমাদের সুখের প্রেমের চমৎকার সম্পর্কের নিচে লুকিয়েছিল সম্পর্কের এই রূপটি। ভালো সম্পর্কও বিশুদ্ধ নয়, কোনো সম্পর্কই বিশুদ্ধ নয়। এর নিচেও পাক থাকে, নাড়া পড়লে উপরে উঠে আসে এবং সবকিছুকে নোংরা করে দেয়। দেলোয়ারকে আমার তুচ্ছ মনে হতে থাকে, যার ঠোঁটে আমি ঠোঁট রাখতে পারি না, যার সাথে আমি বিছানায় যেতে পারি না, যার সামনে আমি নগ্ন হতে পারি না, যাকে আমি আমার শরীর ছুঁতে দিতে পারি না। জীবন বদলে দিয়ে আমি ভালোই করেছি। বুঝতে পারছি জীবনকে, তার মুখ চিনতে পারছি। আমি রেস্ট হাউসের দিকে ফিরতে থাকি। পাশের ঘরবাড়ি গাছপালাকে আমার ভালো লাগতে থাকে, কিন্তু জীবনকে আমার মনে হতে থাকে শোচনীয়, অন্তঃসার শূন্য, যার জন্য মুহূর্তের জন্য হাহাকার করতে পারি না, চোখে একটুও জল জমতে দিতে পারি না। একটি ছোট ফ্ল্যাট দরকার। রেস্ট হাউসে থাকতে আর ভালো লাগছে না। খারাপ লাগছে তাও নয়, তবে এখানে বেশি দিন থাকতে পারি না। কাউকে বলবো একটা ফ্ল্যাটের খোঁজ দিতে? বলা কি ঠিক হবে? বলার সাথে সাথে তারা একরাশ প্রশ্নের পর প্রশ্ন করবে না? খোঁজ দেয়ার থেকে খোঁজ নেয়াই কি হয়ে উঠবে না তাদের প্রধান কাজ? কেন আমি ফ্ল্যাট চাই? ফ্ল্যাটের কি দরকার? আমার নিজেরই তো বাসা আছে। হাজব্যান্ডের সাথে গোলমাল চলছে। কেন গোলমাল চলছে? কোনো নারী, কোনো পুরুষ, এমন একটু একটু হয়ই। তারা কি গোলমালটা মিটিয়ে দেবে? অজস্র উপদেশ ঝরে পড়বে তাদের ঠোঁট থেকে। আমি ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাদের উপদেশ আর সহানুভূতি সহ্য করতে পারবো না। একটি ফ্ল্যাটকে খুঁজে নিতে পারি না আমি নিজেই? যদি পুংলিঙ্গ হতাম, কি করতাম? নিজেই কি বেরিয়ে পড়তাম না ফ্ল্যাটের খোঁজে?
স্ত্রীলিঙ্গ হয়েছি বলে সাহায্য চাইতে হবে অন্যদের? না, নিজেকেই খুঁজে নিতে হয়। যেমন নিজের পথ, তেমনি নিজের ফ্ল্যাট আমার নিজেকেই খুঁজে নিতে হবে। বেরিয়ে পড়ে দেখি ফ্ল্যাট পাওয়াও কঠিন নয়। যাক, একটি অযোগ্যতা থাকলেও 3টি যোগ্যতা আমি অর্জন করে রেখেছিলাম। দেখছি সেগুলো বেশ কাজ দিচ্ছে। আমি স্ত্রীলিঙ্গ, এটা আমার অসংশোধনীয় অযোগ্যতা। এর জন্য ফ্ল্যাটের দরজা সহজে খুলতে চাইনি। কয়েকবার বেশি টোকা দিতে হয়েছে। কলিং বেলের সুইচে একটু বেশি সময় আঙুল চেপে রাখতে হয়েছে। কিন্তু আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। ওটার খুব নামডাক। লাখপতি কোটিপতিদের সোনামণিদের স্বর্গ ওটি। আমার একটি 3 অক্ষরের ডিগ্রি আছে। আমি মাসে 15,000 দিতে পারি। ফ্ল্যাট পেতে কোনো অসুবিধা হয়নি। কয়েকটি মধুর প্রশ্নের মধুরভাবে জবাব দিতে হয়। এই যা। আমি একা? হ্যাঁ। হাজব্যান্ড? ছিল। কোথায়? এই শহরেই। একটু গোলমাল চলছে। হাজব্যান্ড কি আসবে? না। একটু গোলমাল আছে আমার, তবে বাকি সবটাই আকর্ষণীয়। আমাকে ফ্ল্যাট ভাড়া দিতে দ্বিধা করে না বাড়িওয়ালা, বরং আমাকে ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্যে সে একটু বেশি আগ্রহী হয়ে ওঠে। তার স্ত্রীটিও। আমাকে কেউ পছন্দ করবে না, এটা হতে পারে না, আমি জানি। আমি গিয়ে যদি দাঁড়াই সামনে, আমাকে পছন্দ করতেই হবে। শত্রুরাও আমাকে পছন্দ করে। এজন্য কি আমি সাধনা করে আসিনি প্রকবেলা থেকেই? 2-1টি জিনিস পেয়েছিলাম না খেটেই, খেয়ালি প্রকৃতির কাছ থেকেই। মুখটি সুন্দরী নিয়ে এসেছিলাম, অন্তত আমার নিজের কাছে সুন্দর লাগে। পথে ঘাটে এখানে সেখানে জেনেছি একটি সুন্দর মুখ খুব দরকার। মানুষ সুন্দর মুখ খুব পছন্দ করে। তার মোহ আছে সুন্দরের জন্যে। ধন্যবাদ মাকে আব্বাকে। এটা যদি খারাপ হতো, যদি আমার পছন্দ না হতো, তাহলে আমার দুঃখের শেষ থাকতো না। আমি সকালে বিকেলে মধ্যরাতে মরে যেতাম। রংটাও খুব খারাপ নিয়ে আসেনি, না ধবধবে না মিশমিশে। ধন্যবাদ স্বেচ্ছাচারী প্রকৃতিকে। রং পাগল বর্ণান্ধ এই কালচেটেদের দেশে আমার রংটা যদি আমার মতো না হতো, কষ্টে কষ্টে আমি পাগল হয়ে যেতাম। বদ্ধ পাগল। ডাস্টবিন থেকে মুরগির ঠ্যাং কুড়িয়ে খাওয়া হি হি করে হাসা পাগলি। চমৎকার হতো। আর আমি কি মুগ্ধ করার মতো বাক্য কি শিখিনি? সরল বক্র সুগন্ধি রঙিন উড্ডিন বাক্য। গাধাকে কিভাবে সিংহের শিরোপা দিয়ে অনুপ্রাণিত উদ্দীপ্ত করতে হয়, থরথর করে কাঁপাতে হয়, তা কি আমি জানি না? আবার সিংহকে কিভাবে গাধার মতো বশ মানাতে হয়, মরা গরুর মতো ভাগাড়ে ফেলে দিতে হয়, তাও কি জানি না আমি? লাথি দিতেও কি শিখিনি? যদিও লাথি আমার বিশেষ দিতে হয় না। লাথি দিতে আমার খারাপই লাগে। আমি এটা শিখেছি, যেমন শিখেছিলাম গণিত, বাংলা, ইংরেজি, সমাজ। আমি কি প্রস্তুত হইনি? তার জন্য আমি কি আমার রক্তকে খাটাইনি? তাহলে একটি ফ্ল্যাট ভাড়া নিতে পারবো না কেন? একলা একটি ফ্ল্যাট আমার। একটা মাইয়া মানুষ, যে নিজের জীবন বদলে দিয়েছে, যার কোনো পুরুষ নেই, তার নিজের একলা একটি ফ্ল্যাট। হোক না ভাড়া করা। কয়েকদিন ধরে ফ্ল্যাটটিকে আমি আমার মতো করে সাজাই। ওটিকে আমার চরিত্র দেই। ওকে ডক্টর শিরিন করে তুলি। খুব বেশি কিছু দরকার নেই। বেশি বস্তু আমি পছন্দ করি না। ফ্ল্যাটটিকে ভারী না করে পাখির মতো লঘু করে তুলি, যে আমাকে নিয়ে উড়বে। কয়েকদিনে সাজানো হয়ে গেলে আমি রেস্ট হাউস ছেড়ে ফ্ল্যাটে উঠি। কাউকে জানতে দেই না কোথায় যাচ্ছি, জানাতে ইচ্ছে করে না। কেয়ারটেকার শুধু এটুকু জানতে পারে, আমি রেস্ট হাউস ছেড়ে দিচ্ছি। আমার ফ্ল্যাট, তাতে একলা আমি। এটা আমার, এটা আমার পৃথিবী, আর কারো নয়। আগে কখনো এমন মনে হয়নি। আমাদের বাড়িতে একটি ঘর ছিল আমার জন্যে, স্কুলের সময় থেকেই। ওটা খুব স্বাভাবিক মনে হতো। ওটা তো থাকবেই। কিন্তু ফ্ল্যাট বা বাড়িটাকে নিজের মনে হয়নি, আমাদের মনে হয়েছে। দেলোয়ারের সাথে ছিলাম এক বড় ফ্ল্যাটে। তার অনেক কিছুই কিনেছিলাম আমি, ওটিকে সাজিয়েছিলাম আমি। কিন্তু ওটিকেও আমার মনে হতো না, মনে হতো দেলোয়ারের। দেলোয়ারও তাই মনে করত, সবাই তাই মনে করত। তাতে আমার খারাপ লাগতো না। আমার নিজের কিছু থাকতে হবে, তখন এটা মনে হতো না। আমি ইচ্ছে করলে আমার সারা বিশ্ব ছেড়ে দিতে পারি, কিছুই আমি চাই না, সব দিয়ে দিতে পারি।
আবার ইচ্ছে হলে একটি ধুলোকণাও আমি ছাড়ি না, মুঠোতে শক্ত করে ধরে রাখি, যেন ওটি সোনার টুকরো। তখন কি জগৎটাকেই দেলোয়ারের মনে হতো না? দেলোয়ারের জগতে ছিলাম আমি, দেলোয়ারের জগতে সূর্য উঠত, আমি সেই সূর্য থেকে আলো পেতাম, তার জগতে অন্ধকার নামত, ওই অন্ধকারে আমি দেলোয়ারকে জড়িয়ে ধরে ঘুমোতাম। তখন আমার কোনো জগৎ ছিল না, আমি আমার জগৎটা দেলোয়ারকে উপহার দিয়ে দিয়েছিলাম, আর দেলোয়ার আমাকে থাকতে দিয়েছিল তার জগতে। এতেই আমি সুখী ছিলাম। কিন্তু এই ভাড়া করা ফ্ল্যাটটিকে আমার নিজের মনে হয়। এটা আমি ভাড়া নিয়েছি, এটিকে সাজিয়ে তুলেছি আমি, এখানে থাকবো আমি, এবং মনে হয় আমার জগৎটিকে আমি ফিরে পাচ্ছি। আমার জগতে এখন আমার সূর্য উঠবে, আমার জগতে এখন আমার অন্ধকার নামবে, আমি আবার হয়ে উঠব আমি। আমি ঘুরে ঘুরে ফ্ল্যাটটিকে দেখি। বেডরুমের একপাশে আমার খাটটিকে ছোট্ট চরের মতো মনে হয়, ওটিতে একলা আমি ঘুমোবো। ওই পাশে পড়ার টেবিল চেয়ার দেখে মায়া লাগে। খাবার ঘরের টেবিলটি আর চেয়ারগুলোকে, ছোট্ট সাদা ফ্রিজটিকে ছুঁয়ে দেখি। ড্রয়িং রুমের ছিমছাম সোফাগুলোকে আদর করি। আর কি কি লাগবে? লাগলে কিনে ফেলবো। আমার বইগুলো, পিসিটি, খুবই দরকার ওগুলো। ওগুলোর জন্য একটা ছোট দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দক্ষিণের বারান্দায় যাই, গিয়ে দেখি কাঁঠাল গাছের ডালে টাওয়েলের মতো ঝুলে আছে কয়েক টুকরো নীল আকাশ, বাতাসে কাঁপছে। আজ শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদের ৪র্থ পর্ব। আর পরবর্তী পর্বগুলো শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।